তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিছু টিচার মিলে একটা মিটিং করছিল। আসলে এখানে তারা ডিসকাশন করছিল এই ব্যাপারটা নিয়ে, কারণ তারা লক্ষ্য করেছে তাদের একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টরা সমান নাম্বার পাচ্ছে। এই জন্য তাদের সন্দেহ হচ্ছিল হয়তোবা সেই স্টুডেন্টরা সবাই মিলে চিটিং করছে। এই জন্য তারা ডিসকাশন করছিল কিভাবে তারা তাদেরকে এটা থেকে বিরত রাখতে পারে। আর তখন আমরা দেখতে পারি হাসুমি নামের একটা টিচারকে, যে কিনা দাঁড়িয়ে তাদের সবাইকে পরামর্শ দিয়ে বলে যে আসলে আমার মনে হয় সমস্ত স্টুডেন্টরা হয়তোবা মোবাইলের সাহায্যে চিটিং করে, মানে তারা মোবাইল দেখে দেখে লেখে। এই জন্য আমাদের নতুন একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমাদের পরীক্ষার সময় জ্যামারের সাহায্যে মোবাইলের সমস্ত সিগন্যাল ব্লক করে দেওয়া উচিত, তাহলে তারা আইন ভঙ্গ করার অপরাধে জেলেও যেতে পারে। তবে তখন হাসুমি তাদেরকে পরামর্শ দিয়ে বলে যে যাতে করে পুলিশ আমাদের উপরে সন্দেহ করতে না পারে, এই জন্য শুধুমাত্র আমরা এই এলাকাতেই এই কাজটা করব এবং শুধুমাত্র পরীক্ষার টাইমেই জ্যামারটা ব্যবহার করব, এতে করে কেউ আমাদের উপরে সন্দেহ করতে পারবে না। তবে যেহেতু এটা আইনের বিরুদ্ধে ছিল, এই জন্য এখানে কেউই এটা করতে রাজি হয় না। এরপরে যখনই হাসুমি বাইরে বেরিয়ে চলে আসে, তখন মেয়েরা তাকে দেখার পরে দৌড়ে তার কাছে চলে আসে, আর হাসুমিও তাদের সঙ্গে খুবই সুন্দর করে বিহেভ করা শুরু করে। আসলে আমরা জানতে পারি হাসুমিকে মেয়েরা অনেক বেশি পছন্দ করত। তবে এরপর যখন সে ক্লাস নেওয়া শুরু করে, তখন আমরা জানতে পারি হাসুমি ইউএস থেকে লেখাপড়া করে এসেছে, এই জন্য এখানে সে ইংলিশ টিচার হিসেবে নিয়োজিত আছে। এখানে আমরা একটা স্টুডেন্টকে দেখতে পারি যার নাম হচ্ছে নাগুসি। আসলে নাগুসিকে হাসুমি একটা কোয়েশ্চেন করে, কিন্তু নাগুসি এটার উত্তর দিতে পারে না, কারণ সে ক্লাসে বসে বসে কমিক বুক পড়ছিল। এটা শোনার পরে তার অন্য একটা বন্ধু তাকে নিয়ে মজা করা শুরু করে আর তাকে উল্টাপাল্টা দু একটা কথা বলেও দেয়। এরপরে ক্লাসের পরে তারা দুজন সেখান থেকে বেরিয়ে তাদের 3 নম্বর বন্ধু কিসুকির সঙ্গে মিট করতে চলে আসে। আসলে কিসুকি ছিল সেই ক্লাসের একজন স্টুডেন্ট যেই ক্লাসের বাচ্চারা নকল করছিল। এই জন্য এখানের একটা বন্ধু তাকে জিজ্ঞেস করে যে তুমি আবারও নকল করা শুরু করেছো, তুমি সবাইকে দিয়ে নকল করাচ্ছ তাই না? তবে কিসুকি তাদেরকে শান্ত করে বলে যে আমি শুধুমাত্র মজা করার জন্য এটা করছি, তাছাড়া তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তারা আমাদেরকে কখনোই ধরতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি রিনা নামের একটা মেয়ের বাবা প্রিন্সিপালের কাছে এসে কমপ্লেন করে দেয়, আর সে বলে যে আমার মেয়ে রিনাকে ক্লাসে সবসময় বুলি করা হয়। তবে প্রিন্সিপাল এবং হাসুমি দুইজনেই তার বাবাকে সরাসরি না করে দেয়। তারা বলে যে না, আমাদের স্কুলে কখনোই এমনটা হয় না। তবে তখন আমরা দেখতে পারি আসলেই রিনাকে ক্লাসে বুলি করা হতো, আর এই ব্যাপারগুলো সে কোনো রকমে সহ্য করে থাকতো। আর তখন এদিকে আমরা পিটি টিচারকে দেখতে পারি, যে কিনা একটা মেয়ে মিয়াকে নিয়ে একটা রুমের মধ্যে চলে যায় আর ভেতর থেকে দরজাটাকে লক করে দেয়। তবে এগুলো নাগোশির বন্ধু এবং কিছু মেয়ে দূর থেকে নোটিস করে ফেলে। অন্যদিকে অন্য একটা টিচার যার নাম হচ্ছে কুমে, সে অন্য একটা ছেলে যার নাম মাসাইকো তার কাছে চলে আসে। এরপরে যেই মেয়েরা পিটি টিচারকে সেই রুমের মধ্যে যেতে দেখতে পেয়েছিল, তারা দ্রুত এসে হাসুমিকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। তারা বলে দেয় পিটি টিচার মিয়াকে নিয়ে একটা রুমের মধ্যে গিয়েছিল আর ভেতর থেকে দরজাটা লক করে দিয়েছিল। আর যখনই হাসুমি এই কথাটা শুনতে পারে, তখন সে দ্রুত গিয়ে মিয়ার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। আর এখানে যখন সে মিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করে, তখন মিয়া তাকে স্পষ্ট করে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে যে আসলে সেই টিচার আমাকে একটা শপ থেকে কিছু একটা চুরি করতে দেখে ফেলেছিল। সে যদিও আমাকে এসে রিকোয়েস্ট করে বলেছিল যে আমি কাউকে কিছু বলবো না, তুমি সমস্ত ব্যাপারটা স্বীকার করে নাও। তবে যখন আমি সমস্ত ব্যাপারটা স্বীকার করেছিলাম, তখন সে সমস্ত কথাগুলো মোবাইলে রেকর্ড করে ফেলেছিল, আর পরবর্তীতে সেই রেকর্ডিংগুলো দেখিয়েই সে আমাকে ব্ল্যাকমেইল করছে, আর প্রায় প্রতিদিনই সে আমাকে রুমে নিয়ে যাচ্ছে। আর যখনই হাসুমি এই জিনিসটা শুনতে পারে, তখন সে প্রথমেই মিয়াকে নিয়ে চলে আসে সেই শপ ওনারের কাছে যেখান থেকে মিয়া চুরি করেছিল। এখানে মিয়াকে সে শপ ওনারের কাছে মাপ চাওয়ায়, আর সেই শপ ওনারও মিয়াকে মাফ করে দেয়। এরপরে হাসুমি মিয়াকে বুঝিয়ে বলে যে তোমার আর কোনোভাবেই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এরপর সে সেই টিচারকে মিয়ার মাধ্যমে মেসেজও পাঠায়, যেখানে সে লিখে দিয়েছিল যে তুমি চাইলেও আমাকে আর ব্ল্যাকমেইল করতে পারবে না, কারণ আমি সেই শপ ওনারকে সমস্ত ব্যাপারগুলো বলে দিয়েছি এবং সে আমাকে মাফও করে দিয়েছে। এরপরে যখন পরদিন পরীক্ষা শুরু হয়ে যায়, তখন হাসুমি এক এক করে সমস্ত স্টুডেন্টদের কাছ থেকে তাদের মোবাইল নিয়ে নেয়। তবে কিসুকে এবং বাকি কিছু স্টুডেন্ট ছিল যাদের কাছে একটা করে ব্যাকআপ ফোনও ছিল। তবে সেই ফোনগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে, কারণ হাসুমি কাউকে না জানিয়ে এই স্কুলের মধ্যে নেটওয়ার্ক জ্যামার লাগিয়ে দিয়েছিল। এই জন্য ক্লাসের পরে কিছু ছেলে এসে কিসুকে ধরে আচ্ছা রকম ধোলাই করে, কারণ নকল করিয়ে দেওয়ার জন্য সে তাদের কাছ থেকে টাকা খেয়েছিল। এরপরে কিসুকে তার 2 বন্ধুকে বলে যে হয়তোবা কেউ ইচ্ছা করে জ্যামার লাগিয়ে দিয়েছিল, যেই জন্যই আজকে আমাকে মার খেতে হয়েছে। তবে তখন তার অন্য বন্ধুরা বলে যে আসলে এই কাজটা কে করতে পারে। তখন কিসুকে বলে সুরি নামের যেই টিচার রয়েছে, হয়তোবা সেই এই কাজটা করেছে, কারণ সেই আমাকে সহ্য করতে পারে না। এইটা বলেই যখন সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই সে সামনে সেই টিচার সুরিকে দেখতে পারে। আর এই টিচার এসে তাকে ক্লিয়ার করে জানিয়ে দেয় যে আমি তোমার কথাবার্তাগুলো শুনে এটা ক্লিয়ার হয়ে গেছি যে তুমি স্কুলের সবাইকে দিয়ে নকল করাচ্ছিলে। সো এই সমস্ত ব্যাপারগুলো বাদ দিয়ে ভালো হয়ে যাও, আর আমি এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করব না। আর যাওয়ার আগে সে তাকে এইটাও বলে যায় যে সে নেটওয়ার্ক জ্যামার লাগায়নি।
এরপর আমরা দেখতে পারি যখন সুরি তার বাসায় ব্যাক করে তখন সে কম্পিউটারে হাসুমি সম্পর্কে সার্চ করা শুরু করে। আসলে সুরির হাসুমির উপরে সন্দেহ হয়ে গিয়েছিল, এই জন্য সে তাকে নিয়ে রিসার্চ করা শুরু করে দিয়েছিল। তবে এই রিসার্চের মধ্যে সে এমন কিছু তথ্য পেয়ে যায় যেগুলো সম্পূর্ণ শক করে দেওয়ার মতো ছিল। এরপরে পরদিন স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে কিভাবে তারা ইমার্জেন্সি স্লাইডের মাধ্যমে স্কুল থেকে বাইরে বেরোতে পারবে সেটার প্রশিক্ষণ দেয়া হয়। এরপর যখন তারা নার্সিং রুমে চলে আসে তখন নার্সের কথাবার্তার মাধ্যমে তারা জানতে পারে যে যখন নার্স তাদের পরীক্ষা করে তখন তাদের সমস্ত ডেটাগুলোকে সেভ করে রাখা হয় যাতে করে পরবর্তীতে এটাকে আরও ইমপ্রুভ করা যেতে পারে। আর তখন এদিকে রিনার বাবা আবারও কমপ্লেন করার জন্য প্রিন্সিপালের কাছে চলে আসে। আর এইবার তার কাছে প্রমাণ হিসেবে একটা লিখিত লেটারও ছিল যেখানে তার মেয়েকে বুলি করা হচ্ছিল। তবে এইবারও হাসুমি রিনার বাবাকে বুঝিয়ে বলে যে আপনার হয়তোবা কোনো একটা জায়গায় ভুল হচ্ছে, আমাদের স্কুলে এমন কিছুই হয় না। তবে এইটা শোনার পরে রিনার বাবা অনেক বেশি রাগ হয়ে যায় আর তাদের উপরে চিল্লাচিল্লি শুরু করে। এরপরে যখন পরদিন হাসুমি সকালে ব্যায়াম করছিল তখন সে দৌড়াতে চলে আসে রিনাদের বাসার সামনে। এখানে এসে সে দেখতে পারে রিনার বাবা বাসার সামনে অনেকগুলো বোতল রেখে দিয়েছে আর অনেকগুলো সিগারেটের খোসাও পড়ে আছে। আর এইটা দেখার পরে হাসুমির মাথায় একটা আইডিয়া চলে আসে। এরপরে পরদিন স্কুলে মিয়া নামের সেই মেয়েটা হাসুমিকে ডেকে ছাদে নিয়ে আসে। আসলে মিয়া হাসুমিকে পছন্দ করা শুরু করে দিয়েছিল, এই জন্য সে তাকে জড়িয়ে ধরে কিস করা শুরু করে। তবে হাসুমিও তাকে আটকায় না, সেও তার হাত ধরে তাকে টেনে এনে সেও তাকে কিস করা শুরু করে। তবে তখনই হঠাৎ করে তারা বুঝতে পারে ছাদে কেউ একজন আছে, এই জন্য হাসুমি মিয়াকে বাইরে পাঠিয়ে দিয়ে সে এসে ডাকা শুরু করে যে ওখানে কে আছে। আর তখন এখানে তাদের নামের একটা ছেলে চলে আসে। আর তখন হাসুমি তাকে জিজ্ঞেস করে যে তুমি সব কিছু দেখে ফেলেছো তাই না? তবে তাদের বলে যে তুমি কিসের কথা বলছো, আমি তো এখানে চুপচাপ শুয়েছিলাম। আর এইটা শোনার পরে হাসুমি দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায় আর মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে যে কেউ কিছু দেখতে পায়নি, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এতটুকু বলেই সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে রাতের বেলায় আমরা রিনার বাবাকে দেখতে পারি যে কিনা তার নিজের ঘরের সামনে বসে কারো একটা ফোন কলের জন্য অপেক্ষা করছিল। তবে যখন অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই ফোন কলটা আসছিল না তখন সে রাগ হয়ে তার মুখের সিগারেটটা নিচে ফেলে দিয়ে দ্রুত ঘরের মধ্যে চলে যায়। তবে এই সিগারেটটা আস্তে আস্তে করে এখানে পানির বোতলের কাছে চলে আসে আর পানির বোতলের প্লাস্টিক গলে যাওয়ার জন্য হঠাৎই এখানে আগুন ধরে সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। আর পরদিন সকালে আমরা দেখতে পারি পুলিশ স্কুলে চলে আসে এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য। আসলে কেউ একজন পানির বোতলের জায়গায় ইচ্ছা করে পেট্রোল রেখে দিয়ে চলে এসেছিল, এই জন্যই সেখানে এত ভয়ঙ্কর আগুন ধরেছে। এখন পুলিশের সন্দেহ ছিল যে হয়তোবা কেউ ইচ্ছা করে এই কাজটা প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। আর যেহেতু রিনার বাবা প্রায় সময়ই স্কুলে আসতো এই জন্য পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে যে রিনার বাবা কেন স্কুলে আসতো। আর তখন টিচাররা তাদেরকে বলে যে আসলে সে মাঝে মধ্যে এখানে আসতো কমপ্লেন করার জন্য, কারণ তার মেয়েকে কেউ একজন নাকি বুলি করতো। এখন যেহেতু পুলিশরা তেমন কোনো তথ্য পায়নি এই জন্য তারা এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার ট্রাই করে। আর তখনই তাদের সামনে সুরি নামের সেই টিচার চলে আসে আর সে পুলিশদেরকে বলে যে আসলে আপনাদের মিস্টার হাসুমির উপরে ইনভেস্টিগেশন করা উচিত, কারণ মিস্টার হাসুমি এর আগে কেদারা স্কুলে পড়াতো। তবে এইটা শোনার পরে পুলিশ অফিসাররা তাকে জিজ্ঞেস করে যে সে সেই স্কুলে পড়াতো এটার মানেটা কি। তখন সুরিয়ার তাদেরকে কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে চলে আসে। কিন্তু কিসুকা লুকিয়ে সমস্ত ব্যাপারগুলো শুনে ফেলে, এই জন্য সে সুরিকে জিজ্ঞেস করে যে আপনি পুলিশের সঙ্গে কি কথা বলছিলেন। তবে তখন সুরি তাকে স্পষ্ট করে বলে দেয় যে আমি তো শুধু এতটুকু বলেছিলাম যে মিস্টার হাসুমি এর আগে খিদারা নামের সেই স্কুলে পড়াতো। আর তখন এদিকে আমরা সেই টিচার কোমেকে দেখতে পারি যার কাছে আবারও সেই ছেলেটা মানে মাসুমি চলে আসে আর তারা দুজন আবারও ডেটে বেরিয়ে পড়ে। আমরা জানতে পারি তারা দুজন ছিল গে, এই জন্য তারা দুজন আলাদা রকম করে ডেট করত। তবে এই ব্যাপারটা মিস্টার হাসুমি জানতে পারে আর যখন হাসুমি জিনিসটা জানতে পারে তখন সে এসে কোমেকে ব্ল্যাকমেইল করা শুরু করে। আর এমন করেই সে কোমের লাক্সারি ঘরটাকেও ব্যবহার করা শুরু করে। সে মিয়াকে নিয়ে এই ঘরে চলে আসে ডেট করার জন্য। আর এরপরে যখন সে গোসল করার জন্য যাওয়ার ট্রাই করে তখন মিয়া তার পিঠে একটা কাটা দাগ দেখতে পারে। আর যখন মিয়া তাকে জিজ্ঞেস করে এই দাগটা কোথা থেকে এলো তখন হাসুমি তাকে বলে যে এটা তেমন কিছু না, একটা অ্যাক্সিডেন্টে এমন একটা দাগ হয়ে গেছে। তবে আসলে আমরা জানতে পারি হাসুমির বয়স যখন 15 ছিল তখন সে তার বাবা মাকে চাকু দিয়ে খুন করে ফেলেছিল আর সে নিজের গায়ে এই কাটা চিহ্নটা লাগিয়ে পুলিশকে কল দিয়ে বলে দিয়েছিল যে আসলে কেউ একজন এসে তার বাবা মায়ের উপরে আক্রমণ করে তাদেরকে মেরে ফেলেছে এবং তার উপরেও সে আক্রমণ করেছিল। আর তখন এদিকে কিসুকে হাসুমির পুরনো স্কুলের কিছু নিউজ পেপারের কাটিং বের করে সেগুলো এনে তার বন্ধুদেরকে দেখায়। কিসুকে তাদেরকে বলে যে হাসুমি এর আগে যে স্কুলে চাকরি করত সেখানে হঠাৎ করেই একে একে 4 জন বাচ্চা সুইসাইড করে ফেলেছিল। এইটার পেছনে সবাই হাসুমির হাত আছে দাবি করছিল। তবে এইটা শোনার পরে তার বন্ধুরা তাকে বলে যে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তুমি ঘাটাঘাটি করা বন্ধ করে দাও, কারণ যদি তুমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকো
তাহলে একটা সময় হয়তো তোমারও মৃত্যু হয়ে যাবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি স্কুলের মধ্যে বাচ্চারা মারামারি শুরু করে দিয়েছে। আসলে স্কুলের একটা প্রাইভেট কনভারসেশন গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে কেউ একজন মেসেজ করে দিয়েছে যে তাদেরই হচ্ছে সেই কিলার যে কিনা রিনার বাবাকে খুন করেছে। আসলে সেই পানির বোতলের জায়গায় পেট্রোল রেখে দিয়ে চলে এসেছিল। তবে এইটা শোনার পরে তাদের এসে একটা ছেলেকে ধরে পেটানো শুরু করেছে। আসলে তাদের মনে হচ্ছিল হয়তোবা সেই মেসেজটা এই ছেলেটাই করেছে। আর যখন মিয়া এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পারে তখন তার মনে পড়ে যায় যেই দিন তারা ডেটে গিয়েছিল সেই দিন রাতে হাসুমি তার কাছে এই প্রাইভেট গ্রুপেরই অ্যাক্সেস চেয়েছিল। তবে তখন এখানে হাসুমি এসে মারামারি বন্ধ করে আর এরপর সে তাদের সাথে গিয়ে পার্সোনালি কথাবার্তা বলা শুরু করে। সে তাদেরকে বলে চলো আমরা আগে প্রথমে ড্রিঙ্ক করি, তারপরে তোমার সাথে কথাবার্তা বলি, কারণ আমি এটা খুব ভালো করেই জানি যে তুমি তোমার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করো। এই জন্য তাদেরও তার সাথে ড্রিঙ্ক করতে চলে আসে। তবে এমন করে হাসুমি তাদেরকেও তার ফাঁদে ফেলে তাকেও সেখানে শেষ করে দেয়। এই জন্য তার আর মিয়ার মধ্যে যে সম্পর্ক আছে এইটা জানে এমন কোনো আর লোক জীবিতই রইল না। এরপরে যখন সেদিন সকালবেলা হাসুমি ঘুম থেকে উঠে তখন সে দেখতে পারে দুইটা কাক এসে তার বাসার সামনে বসেছিল। আসলে এই কাক দুটা প্রতিদিনই হাসুমির বাসার সামনে আসতো, এই জন্য হাসুমি আজকে এই কাকদেরকে মারার জন্য একটা কারেন্টের তার লাগিয়ে দিয়েছিল। আর যখন আজকে এই কাকগুলো এসে বসেছে তখন সে তারের মধ্যে কারেন্টের সংযোগ দিয়ে দুইটা কাকের মধ্যে একটা কাক সেখানেই মেরে ফেলে। আর এইটার মাধ্যমে আমরা এই জিনিসটা বুঝতে পারি যে আসলে হাসুমি কতটা নির্দয়। এদিকে কিসুকে এসে তার টিচার সুরির সঙ্গে আবারও মিট করে আর তাকে জিজ্ঞেস করে যে তুমি হাসুমি সম্পর্কে আর কি জানো, আমাকে সমস্ত ব্যাপারগুলো বিস্তারিতভাবে বলো। তবে তখন সুরি তাকে বলে যে আসলে হাসুমির উপরে আমার সন্দেহ হচ্ছে, তবে আমি এখন পর্যন্ত তেমন কিছু কনফার্ম করতে পারিনি, তবে আমি এটা নিয়ে কাজ করছি। আসলে যেদিন প্রথমবার আমি হাসুমিকে দেখতে পেয়েছিলাম সেই দিন তার কথাবার্তা শোনার পরেই তার উপরে আমার সন্দেহ হয়েছে, এই জন্য আমি লুকিয়ে তার রেজুমি চেক করেছিলাম। সেখানে অনেক কিছুই আমার সন্দেহজনক মনে হয়েছে যেগুলো তার সাথে কোনোভাবেই ম্যাচ করছিল না। এরপরে সুরি কিসুকোকে ব্ল্যাকবোর্ডে বোঝানো শুরু করে। সে তাকে বলে যে দেখো হাসুমির বাবা হচ্ছে একজন ডাক্তার আর তার জন্ম এখানেই হয়েছিল। সে প্রথমে টোকিও ইউনিভার্সিটিতে গিয়েছিল, তবে সেখান থেকে ড্রপ করে সে কিয়োটোতে গিয়েছিল। যদিও এরপরে সে একটা চাকরি করেছিল, তবে সেটাও বেশি দিন করতে পারেনি। এরপর সে হায়ার স্টাডির জন্য বিদেশ চলে গিয়েছিল, তবে বিদেশে গিয়েও সে এমন কিছু করেনি যেটার মাধ্যমে সে একজন ইংলিশ টিচার হতে পারত। তবে তবুও সে তার গ্র্যাজুয়েশন এবং MBA কমপ্লিট করার পরে আবারও একটা ব্যাংকে চাকরি নিয়েছিল, তবে সেখানেও সে বেশি দিন টিকতে পারেনি। এরপর সেই চাকরিটা ছেড়ে দিয়ে সে আবারও জাপানে চলে এসেছিল আর এখন সে আমাদের স্কুলের একজন ইংলিশ টিচার হয়ে কাজ করছে। এরপর সুরি তাকে বুঝিয়ে বলে যে আসলে এই সমস্ত ব্যাপারগুলো জানার পরে আমি হাসুমি সম্পর্কে আরও একটু রিসার্চ করা শুরু করে দিয়েছিলাম। আর তখন আমি জানতে পেরেছি যখন হাসুমির বয়স অনেক ছোট ছিল তখন হাসুমির ঘরে কেউ একজন আক্রমণ করে তার বাবা মাকে মেরে ফেলেছিল, সে হাসুমির উপরেও আক্রমণ করেছিল। তবে এরপর যখন আমার সন্দেহ আরও একটু বেড়ে যায় তখন আমি তার প্রফেশনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি শুরু করি। আমি জানতে পারি সে আগের যেই স্কুলে জব করতো সেই স্কুলেও এক এক করে বাচ্চারা মারা যাওয়া শুরু করেছিল, এমনকি হাসুমির যেই টিউটর ছিল তাকেও কেউ একজন খুন করে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমে আমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছি যে যেই সমস্ত জায়গায় মিস্টেরিয়াস মৃত্যুগুলো হতো সেই সমস্ত জায়গায় হাসুমি উপস্থিত থাকতো, যার মানে এখানে সন্দেহের একটা কারণ তো অবশ্যই আছে। আর এই ব্যাপারগুলো যখন কিছুকে শুনতে পারে তখন তারও হাসুমির উপরে সন্দেহ হয়ে যায়, সেও মনে করা শুরু করে যে হাসুমির তো কোনো একটা রহস্য অবশ্যই আছে। তবে তারা দুজন এই জিনিসটা একেবারেই জানতো না যে এখানে লাগানো একটা সিক্রেট ডিভাইসের সাহায্যে হাসুমি তাদের সমস্ত কথাবার্তাগুলো শুনে ফেলেছিল আর এখন সে তাদের দুজনকে মারারও প্ল্যানিং করে ফেলেছিল। এরপরে যখন একদিন হাসুমি সুরিকে ট্রেনের বগিতে একা পেয়ে যায় তখন সে তাকে সেখানেই মেরে গলায় রশি দিয়ে ঝুলিয়ে দেয় যাতে সবার মনে হয় সে এখানে সুইসাইড করেছে। আর যখন এই খবরটা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে আর স্টুডেন্টদেরকে এই ব্যাপারটা সম্পর্কে জানানো হয় তখন কিসুকো এই জিনিসটা শোনার পরে ক্লিয়ারলি বুঝতে পারে যে এই কাজটা হয়তো হাসুমিই করেছে। এই জন্য সে সেখান থেকে দৌড়ে চলে আসে সেই রুমের মধ্যে যেই রুমের মধ্যে তারা দুজন হাসুমিকে নিয়ে কথাবার্তা বলেছিল। আর এখানে এসে সে এমন একটা ডিভাইস খুঁজে বের করার ট্রাই করে যেটার মাধ্যমে চাইলে সে অডিও রেকর্ড করতে পারবে। আর যখন সে ভালো করে ফাইনালি চেক করে তখন সে এখানে একটা অডিও ডিভাইস পেয়ে যায়। তবে ততক্ষণে এখানে হাসুমি চলে আসে আর তখন কিসুকোর একটা বন্ধু কিসুকোকে খুঁজতে খুঁজতে দৌড়ে এখানে চলে আসে। আর যখন সে এখানে হাসুমিকে দেখতে পারে তখন সে তাকে জিজ্ঞেস করে যে আপনি কি কিসুকোকে দেখতে পেয়েছেন। তখন হাসুমি তাকে সরাসরি না করে দেয়, এই জন্য তার বন্ধুও সেখান থেকে চলে যায়। তবে তখনই আমরা কিসুকোকে টেবিলের পেছনে দেখতে পারি যে কিনা বেহুশ হয়ে সেখানে পড়েছিল। এরপরে রাতে হাসুমি কিসুকোকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করা শুরু করে আর সে তাকে জিজ্ঞেস করে যে সুরি তোমাকে যেই কথাগুলো বলেছে সেগুলো তুমি কি আর কারোর সাথে শেয়ার করেছো। তখন কিসুকো তাকে না বলে। তবে এরপরে হাসুমি তাকে বলে
যে তুমি হচ্ছে সেই স্টুডেন্ট যে সবাইকে নকল করতে সাহায্য করতে, তাই না? তখন কিসুকে সমস্ত ব্যাপারগুলো স্বীকার করে নেয়, কিন্তু তখন হাসুমি তাকে অন্য কিছু ছেলেদের পিকচার দেখিয়ে জিজ্ঞেস করে যে এই ছেলেরাও কি তোমার সঙ্গে জড়িত আছে। তবে তখন কিসুকে সরাসরি না করে দেয়, কিন্তু তখন হাসুমি তাকে আচ্ছা রকম করে ধোলাই করে তাকে তার সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এরপরে আমরা জানতে পারি যখন হাসুমি আমেরিকাতে গিয়েছিল তখন সে তার একটা পার্টনার ক্লেকে পেয়েছিল, যেও তার মতো একজন সাইকো কিলার ছিল। মানে তারা দুজন মিলে মানুষ মারতে অনেক বেশি পছন্দ করত, এই জন্য তারা এক এক করে মানুষ মারা শুরু করে দিয়েছিল, আর এমন করে তারা অনেকগুলো খুন করেছিল। তবে একটা পর্যায়ে হাসুমি তার পার্টনারকেই খুন করে দিয়েছিল। তবে পরবর্তীতে যখন এর জন্য পুলিশ তাকে ধরে নিয়েছিল তখন হাসুমি খুবই চালাকি করে এই সমস্ত দোষ থেকে নিজেকে মুক্ত করে নিয়েছিল। তবে তখন ইউএস গভর্নমেন্ট তাকে আবারও জাপানে পাঠিয়ে দিয়েছিল। এখন প্রেজেন্টে সকালে ঘুম থেকে ওঠার পরেই হাসুমি সেই কাকটাকে মারার জন্য তার বন্দুকটা নিয়ে নেয়। তবে পরবর্তীতে সে ইচ্ছা করেই সেই কাকটাকে মারে না। এরপর সে মিয়াকে নিয়ে সেই রুমের মধ্যে চলে আসে, মানে সেই গে টিচারের বাসায়। তবে এখন মিয়ার তার উপরে সন্দেহ হয়ে গিয়েছিল, এই জন্য সে লুকিয়ে তার ব্যাগটা ভালো করে চেক করে। এখানে মিয়া তার ব্যাগের মধ্যে তাদের ফোনটা পেয়ে যায়, আর এই ফোনটা দেখার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে এরপরে যখন হাসুমি এখানে চলে আসে তখন মিয়া তার কাছে জিজ্ঞেস করে যে তোমার ব্যাগের মধ্যে তাদের ফোন কেন? তখন হাসুমি তাকে বুঝিয়ে বলে যে তাদের আর আমি একসাথে ড্রিঙ্ক করতে গিয়েছিলাম, কিন্তু সে অনেক বেশি মাতাল হয়ে গিয়েছিল, যেই জন্যই তার মোবাইলটা আমার কাছে রেখে দিয়ে চলে গিয়েছিল। তবে এরপর থেকে সে আর কখনোই ব্যাক করেনি, এই জন্য আমি তাকে মোবাইলটা ফেরতও দিতে পারিনি। তবে এরপরে মিয়া তাকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় তাদের বিরুদ্ধে সেই পাবলিক গ্রুপে কে পোস্ট করেছিল? তখন হাসুমি তাকে জিজ্ঞেস করে যে তোমার কার উপরে সন্দেহ? কিন্তু মিয়া বলে যে না, আমার কারো উপরে সন্দেহ না, তবে আমার মনে হয় সেই ছেলেটা তাদের বিরুদ্ধে পোস্ট করেনি। তবে আসলে মিয়ার হাসুমির উপরে সন্দেহ ছিল, তার বিশ্বাস ছিল যে সেই পোস্টটা করেছে। আর হাসুমি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে মিয়া তার উপরে সন্দেহ করছে, এই জন্যই সে তাকে মারার একটা পরিকল্পনা করে ফেলে। এরপরে হাসুমি মিয়ার হয়ে একটা লেটার লিখে সেটাকে সেভ করে রাখে। আর এরপরে যেহেতু খুব দ্রুতই ফেস্টিভ্যালের দিন চলে এসেছে, এই জন্য সমস্ত বাচ্চারা স্কুলের ডেকোরেশন করার জন্য সেই দিন রাতে স্কুলে থাকারই সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি রিনা নামের সেই মেয়েটাকে, যে অনেক দিন পরে আজকে স্কুলে ব্যাক করেছিল। আর এখানে হাসুমি দৌড়ে এসে রিনার সামনে এইটা প্রমাণ করার ট্রাই করে যে রিনা স্কুলে ব্যাক করাতে সে অনেক বেশি হ্যাপি হয়েছে এবং সে তার জন্যই অপেক্ষা করছিল। এদিকে কিসুকোর বন্ধু এবং একটা মেয়ের সামনে সেই পিটি টিচার চলে আসে। আর যখন পিটি টিচার তাদের সামনে থেকে চলে যায় তখন তারা দুজন ডিসকাশন করা শুরু করে যে তোমার কি মনে হয় এই পিটি টিচার কি এখনও মিয়াকে ব্ল্যাকমেল করে? তবে তখনই তারা মিয়াকে দেখতে পারে যে কিনা অন্য একটা জায়গায় যাচ্ছিল, এই জন্য সেই মেয়ে বলে যে চলো আমরা মিয়াকে ফলো করি। কিন্তু কিসুকোর বন্ধু তাকে সরাসরি না করে দিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে মিয়া ছাদে চলে আসে, কারণ হাসুমি তাকে ছাদে মিট করার জন্য ডেকেছিল। আর যখনই হাসুমি মিয়াকে দেখতে পারে তখন সে তাকে পিটিয়ে সেখানে বেহুশি করে ফেলে। এরপর তার জুতোর নিচে সে সেই লেটারটা রাখে যেই সুইসাইড নোটটা সে নিজে লিখেছিল। আর এরপর সে মিয়াকে ছাদ থেকে সোজা নিচে ফেলে দেয়। তবে ততক্ষণে মিয়াকে ফলো করতে করতে সেই মেয়েটাও ছাদে চলে এসেছিল, যে হাসুমিকে এখানে দেখে ফেলে। এই জন্য সে তাকে জিজ্ঞেস করে যে মিয়া কোথায় গেছে? মিয়াকে আমি ছাদে আসতে দেখতে পেলাম। আর এইটা শোনার পরে হাসুমি এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এখন তাকে কি করতে হবে, এই জন্য সে সেই মেয়েটাকেও মেরে ফেলে। তবে এখন যেহেতু এই খুনটা সে পরিকল্পনা ছাড়াই করে ফেলেছে, এই জন্য তার হাতে বাঁচার মতো অন্য কোনো উপায়ও ছিল না। এই জন্য সে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করার সিদ্ধান্ত নেয়। সে এই মেয়ের লাশটা ছাদে রেখেই কোনো রকমের ছাদের গেটটাকে উল্টো দিক থেকে লক করে দেয়। আর এরপর সেই পিটি টিচারকে কল দিয়ে এখানে আসার জন্য বলে। আর আমরা দেখতে পারি হাসুমি দ্রুত তার বাসা থেকে একটা শটগান নিয়ে আবারও স্কুলে চলে আসে একটা ধামাকা করার জন্য। এদিকে আমরা দেখতে পারি একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করার জন্য তাকে একটু পরে নিচে আসার জন্য বলে। আর সে খুবই হ্যাপি হয়ে সেখান থেকে সেই ক্লাব রুমের দিকে যাওয়া শুরু করে। আর এদিকে যখন কুমে নামে সেই টিচার দ্রুত হাসুমির কাছে চলে আসে তখন হাসুমি তাকে মেরেও বেহুশ করে ফেলে আর দ্রুত তার একটা ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়। আর এদিকে যখন বাচ্চারা জানতে পারে তাদের কারো ফোনেই নেটওয়ার্ক নেই, মানে এখানে একটা জ্যামার লাগানো হয়েছে, তখন কিসুকোর দুই বন্ধু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই কাজটা আসলে হাসুমি করেছে। এই জন্য তারা হাসুমি সম্পর্কে বাকি বাচ্চাদেরকেও বলা শুরু করে। এদিকে নিচের ফ্লোরে 3টা ছেলে বিয়ার খাচ্ছিল। আর তখন এখানে হাসুমি শটগানটা নিয়ে চলে আসে আর সে এক এক করে শ্যুট করে 3জনকেই মেরে ফেলে। তবে এই গুলির শব্দ তখন সেখানে থাকা পিটি টিচার এবং সেই রোমান্টিক ছেলের কানেও চলে যায়। এই জন্য পিটি টিচার একটা অস্ত্র নিয়ে চলে আসে হাসুমিকে ফেস করার জন্য। তবে হাসুমি এক শ্যুট করেই তাকে মেরে ফেলে। তবে এইবার গুলির শব্দ উপরের ফ্লোরে থাকা সমস্ত বাচ্চাদের কানে পৌঁছে গিয়েছিল। এই জন্য যখন তারা দৌড়াদৌড়ি করে নিচের ফ্লোরে যাওয়ার ট্রাই করছিল তখনই হাসুমি মাইকে অ্যানাউন্স করে তাদের সবাই
সবাইকে বলে দেয় যে আমাদের স্কুলে একটা ভয়ঙ্কর লোক ঢুকে গিয়েছে যার হাতে শটগান আছে। সে এক এক করে নিচের ফ্লোরে সবাইকে মারছে। সে এখন নিচের ফ্লোরে অবস্থান করছে। সো কোনো বাচ্চা ভুলেও নিচের ফ্লোরে যাওয়ার ট্রাই করবে না। যদি তোমরা পারো তাহলে তোমরা ছাদের দিকে যাওয়ার ট্রাই করো। আসলে হাসুমি অলরেডি ছাদের দরজা লক করে দিয়েছিল। সে চাইছিল তাদের সবাইকে এখানে আটকে রেখে তাদেরকে নির্মম মৃত্যু দিতে। এখন এটা শুনে যখন সমস্ত বাচ্চারা ছাদের দিকে দৌড়ানো শুরু করে, তখন যেই ছেলে মেয়েগুলো হাসুমি সম্পর্কে ভালো করে জানতো তারা সবাইকে আটকানোর ট্রাই করে। তবে কিছু মেয়ে এবং ছেলেরা তাদের কথা পাত্তা না দিয়ে হাসুমির কথা বিশ্বাস করে দৌড়ে ছাদে চলে আসে। তবে এখানে এসে তারা জানতে পারে ছাদের গেট বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। এই জন্য তারা কোনোভাবেই ভেতর থেকে বাইরে যেতে পারছিল না। আর এদিকে আমরা দেখতে পারি কাকেরো নামের একটা ছেলে তার অ্যারো নিয়ে দৌড়ে চলে আসে এই স্কুলের টেলিফোনের মাধ্যমে পুলিশ কল দেওয়ার জন্য। আর তখন সেকেন্ড ফ্লোরে আমরা দেখতে পারি সমস্ত বাচ্চাদের মধ্যে শুধু 3 জন বাচ্চা নিচের ফ্লোরে কাকেরোর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর বাকি যেই বাচ্চারা আছে তারা স্কুলের শাটার বন্ধ করে দেয় আর সমস্ত দরজা জানালা বন্ধ করে নিজেদেরকে সেখানেই বন্দি করে ফেলে। আর এদিকে যখন কাকেরো নিচের ফ্লোরে চলে আসে তখন সে সেই 3টা বাচ্চার ডেড বডি দেখতে পারে, যেগুলো দেখার পর তার নিজের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এরপরে 3টা বাচ্চা কোনো রকমে স্কুলের টেলিফোন পর্যন্ত চলে আসে। তবে হাসুমি অলরেডি টেলিফোনটা নষ্ট করে দিয়েছিল, এই জন্য এই টেলিফোনটা এখন আর কোনো কাজের ছিল না। এরপর যখন তারা প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন হাসুমি দূর থেকে একে একে শ্যুট করে তাদের সবাইকে মেরে ফেলছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে একটা ছেলে যখন হাসুমিকে জিজ্ঞেস করে যে হাসুমি তুমি এই কাজগুলো কেন করছো, তখন হাসুমি তাকে বলে যে আমি কোথায় তোমাদেরকে মারছি, তোমাদেরকে তো মারছে তোমাদের স্যার কুমে। আসলে তখন আমরা জানতে পারি হাসুমি তাদের সবাইকে মেরে এই সমস্ত দায়ভারটা কুমের উপরে চাপিয়ে দেওয়ার জন্য প্ল্যানিং করেছিল, কারণ কুমেকে সে অলরেডি বেহুশ করে রেখেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি কাকেরু নামে সেই ছেলেটাকে, যে কিনা অনেক চেষ্টার পরে কোনো রকমে ফাইনালি স্কুলের বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে চলে আসে। অন্যদিকে ছাদে যেই স্টুডেন্টরা ছিল তাদের মধ্যে কিছু ছেলে মেয়ে দৌড়ে নিচের ফ্লোরে চলে আসে। আর নিচের ফ্লোরে যেই স্টুডেন্টরা ছিল তারা সবাই দরজা জানালাতে সমস্ত চেয়ার টেবিল দিয়ে দিচ্ছিল, যাতে করে কোনোভাবেই হাসুমি ভেতরে আসতে না পারে। আর তখন এদিকে হাসুমির লিস্ট থেকে সেই সমস্ত বাচ্চাদের নাম কেটে দেয় যাদেরকে সে অলরেডি মেরে ফেলেছে। তবে তখনই সে বন্দুকের উপরে তার পুরনো পার্টনার ক্লের একটা চোখ দেখতে পারে, যে তাকে বলছিল যে পার্টনার চলো আরও কিছু বাচ্চাদের খুন করি। এরপর হাসুমি গান নিয়ে চলে আসে ছাদের কাছে থাকা সেই বাচ্চাদের কাছে। এই বাচ্চারা হাসুমিকে দেখার পরে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তবে তখন হাসুমি আলাদা একটা স্যুট গায়ে দিয়ে এক এক করে তাদের সবাইকে শ্যুট করে মেরে ফেলে। আর একটু পরে সবাইকে শেষ করে সে সোজা নিচের ফ্লোরে চলে আসে সমস্ত বাচ্চাদের মারার জন্য। আর তখন এদিকে আমরা কাকেরুকে দেখতে পারি, যে কিনা এখন স্কুল থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে চলে এসেছিল। আর এদিকে হাসিমও এক এক করে সমস্ত বাচ্চাদেরকে খুঁজে খুঁজে মারছিল। তবে এমনটা করতে গিয়ে যখন তার গায়ে রক্ত লাগতো তখন এই ব্যাপারটা তার একেবারেই পছন্দ হতো না। এই জন্য সে বারবার করে তার গায়ের রক্তগুলো পরিষ্কার করত। আর যখনই কাউকে সামনে পেত তখনই শ্যুট করে মেরে ফেলতো। তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি তাদেরকে মেরে ফেলেছো তাই না? তবে হাসিমও তার কোনো কথার উত্তর দেয় না, উল্টো সে তাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। এদিকে কাকেরু রাস্তায় একটা লোককে পেয়ে যায় আর সেই লোকটাকে বলে যে দ্রুত পুলিশকে কল দাও, আমাদের স্কুলে কেউ একজন ঢুকে পড়েছে আর এক এক করে বাচ্চাদেরকে শ্যুট করে মেরে ফেলছে। এটা শোনার পরে এই লোকটা দ্রুত পুলিশে কল দিয়ে সমস্ত ব্যাপারগুলো জানিয়ে দেয়। আর এরপরে কাকেরু তার বান্ধবী সাতেরুকে বাঁচানোর জন্য আবারও স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সাতেরুরও মনে হচ্ছিল হয়তোবা কাকেরু তার জন্য নিচে অপেক্ষা করছে, এই জন্য সে একটা রশির সাহায্যে নিচে যাওয়ার ট্রাই করে। কিন্তু যখন সে নামছিল তখন তার হাতটা পিছলে যায়, যেই জন্য নিচে পড়ে সে গুরুতর আহত হয়ে যায়। তবে তবুও কোনো রকমে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। একটু পরে কাকেরু স্কুলে চলে আসে আর যখন সে সাতেরুকে দূর থেকে দেখতে পারে তখন তারা দুজন একে অন্যের কাছে যাওয়ার ট্রাই করে। কিন্তু তখনই সাতেরু নিচে পড়ে যায় আর যখন কাকেরু তার নাম ধরে জোরে চিৎকার করে তখনই দূর থেকে হাসুমি এই সমস্ত ব্যাপারগুলো শুনতে পারে। এই জন্য সে জানালা দিয়ে তাদের দুজনকে গান পয়েন্টে নিয়ে ফেলে। আর যখন কাকেরু এই জিনিসটা দেখতে পারে তখন সে তার উপরে তীর দিয়ে আক্রমণ করে, কিন্তু তখনই হাসিমু শ্যুট করে দেয়, যেই জন্য তীরের ডাইরেকশন উল্টো দিকে চলে যায় আর একটা গুলি এসে সোজা কাকেরুর বুকে লাগে, যেই জন্য কাকেরুর সেখানে মৃত্যু হয়ে যায়। আর যখন সাতেরু এই সমস্ত জিনিসটা দেখতে পারে তখন সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য পেছন থেকে হাসিমু তাকেও শ্যুট করে মেরে ফেলে। এখন হাসিমু এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গিয়েছে যে হয়তোবা কাকেরু পুলিশকে কল দিয়ে দিয়েছে, এই জন্য সে এখানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, যেই জন্য সেকেন্ড ফ্লোরে থাকা কিছু বাচ্চা আরও বেশি ভয় পেয়ে যায়। তবে তখন যেই রশিটার মাধ্যমে সাতেরুর নিচে গিয়েছিল সেইটার মাধ্যমেই হাসুমি উপরে চলে আসে আর এক এক করে বাচ্চাদেরকে শ্যুট করে মারা শুরু করে। যদিও কিছু বাচ্চা দৌড়ে এই ফ্লোরের আশেপাশেই লুকিয়ে পড়ে, কিন্তু হাসিমু এক এক করে তাদের সবাইকে খুঁজে খুঁজে বের করে মেরে ফেলে।
এদিকে কিসুকের দুই বন্ধু ফাইনালি এক্সিট ডোরের কাছে চলে আসে। তবে যেহেতু ডোরটা বন্ধ হয়েছিল এই জন্য তারা বাইরে বেরোতে পারছিল না, আর যেহেতু আগুন তাদের কাছাকাছি চলে এসেছিল এই জন্য তারা অনেক বেশি ভয়ের মধ্যেও ছিল। তারা দরজা ধরে যখন দাঁড়িয়েছিল তখন তাদের মধ্যে একজন বলে যে আমাদের সেই ইমার্জেন্সি স্লাইডের ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে তাদের মাথায় আইডিয়া চলে আসে, এই জন্য তারা দৌড়ে চলে যায় সেই ইমার্জেন্সি স্লাইডটা নিয়ে আসার জন্য। আর তখন এদিকে হাসুমি চলে আসে সেই গে ছেলে মাসাইকোর কাছে। আর এখানে যখন মাসাইকো হাসুমির পায়ে কুমের জুতা দেখতে পারে তখন সে এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে হাসুমি এই সমস্ত অপকর্মগুলো করে দোষগুলো কুমের উপরে চাপিয়ে দেবে। কিন্তু তখনই হাসিমো তার উপরে গান দিয়ে আক্রমণ করে, যে জন্য সে গুরুতর আহত হয়ে যায়। যদিও সে ফাইট ব্যাক করার ট্রাই করে কিন্তু হাসিমো তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে কিসুকের সেই দুই বন্ধু চলে আসে ইমার্জেন্সি স্লাইডের কাছে। আর এখানে এসে যখন তারা স্লাইড দিয়ে নিচে যাওয়ার ট্রাই করছিল তখনই হাসিমো দূর থেকে এই শব্দটা শুনে ফেলে। এই জন্য সে তাদের বডির নিচে নামতে দেখতে পেয়ে তাদের উপরে অনেকগুলো গুলি করে তাদেরকেও সেখানে মেরে ফেলে। আর যখন সে তাদের দুজনের বডির নিচে নামতে দেখতে পারে তখন সে তাদের বডির উপরে অনেকগুলো গুলি করে। আর যখন সে কনফার্ম হয় তাদের মৃত্যু হয়ে গেছে তখন সে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সে চিন্তা করছিল এখন সে সবাইকে মেরে ফেলেছে। তবে আসলে কিসুকোর সেই দুই বন্ধুর মৃত্যু হয়নি, কারণ তারা তাদের কাপড় খুলে অন্য ডেড বডির উপরে তাদের কাপড় পরিয়ে দিয়ে তাদেরকে সেই স্লাইড দিয়ে নিচে ফেলে দিয়েছিল। আর হাসুমি সেই ডেড বডিগুলোর উপরে গুলি করে মনে করছিল তাদেরকে সে মেরে ফেলেছে। এরপর সে সেই টিচার কোমের কাছে চলে আসে আর তাকেও সে এমন করে মেরে ফেলে দেখে যাতে মনে হয় সে নিজেই সুইসাইড করেছে। আর পরবর্তীতে যখন পুলিশ আসার শব্দ সে শুনতে পারে তখন সে নিজের মাথা এদিক সেদিক পিটিয়ে ফাটিয়ে ফেলে আর নিজের হাতে হ্যান্ডকাপ পরে ফেলে। আসলে সে প্ল্যানিং করে ফেলেছিল যে সে পুলিশকে এটা বলবে যে কুমে একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, আর যখন তার এই খবরটা সবাই জেনে গিয়েছিল তখন সে এক এক করে সবাইকে মেরে ফেলেছিল। আর পরবর্তীতে ফেঁসে যাওয়ার ভয়ে সে নিজেই সুইসাইড করে নিয়েছিল। এরপর যখন এখানে পুলিশ চলে আসে তখন পুলিশের সামনে হাসুমি এমন নাটক করা শুরু করে যেন সে কিছু জানতোই না। কিন্তু তখন একটা পুলিশ এসে তাদেরকে বলে যে আমরা দুইটা সার্ভাইভারকে পেয়েছি। এইটা শোনার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন কিসুকোর দুইটা বন্ধুকে নিয়ে আসা হয় আর তাদেরকে দেখার পরে হাসুমি তাদের সামনেও নাটক করা শুরু করে। সে তাদেরকে বলে যে তোমাদেরকে জীবিত দেখে আমি অনেক বেশি খুশি হয়েছি। তবে যেহেতু কিসুকোর বন্ধু অনেক বেশি রাগের মধ্যে ছিল এই জন্য সে পুলিশকে বলে দেয় যে সেই সমস্ত বাচ্চাকে শুট করে মেরেছে আর সে আমাদেরকেও মেরে ফেলার চেষ্টা করেছিল। আর এই ব্যাপারগুলো শোনার পরে পুলিশ হাসুমিকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া শুরু করে। তবে তখন কিসুকোর বন্ধু তাকে জিজ্ঞেস করে যে তুমি কিসুকোর সঙ্গে কি করেছো, তুমি কি তাকেও মেরে ফেলেছো? তবে তখন হাসুমি তাদের সামনে উল্টাপাল্টা কথা বলা শুরু করে। সে তাদেরকে বলে যে আসলে এখানে একটু আগে যা কিছু হয়েছে সেগুলো গডের পরিকল্পনাতে হয়েছে। গড আমাকে বলে দিয়েছিল যাতে করে আমি এখানে সমস্ত বেঈমান বাচ্চাদেরকে মেরে ফেলি। যদিও এগুলো শোনার পরে কিসুকোর বন্ধুদের অনেক বেশি রাগ হচ্ছিল, তবে তারা এই জিনিসটা ভালো করেই বুঝতে পারে যে এইটা হচ্ছে গিয়ে হাসুমির গল্পের একটা শুরু। সে হয়তোবা জজের সামনে নিজেকে মেন্টাল পেশেন্ট প্রমাণ করে আবারও এই শাস্তি থেকে বেরিয়ে চলে আসবে। আর একেবারে লাস্টে আমরা মিয়া নামের সেই মেয়েটাকেও দেখতে পারি যাকে হাসুমি ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। এখন সেও জ্ঞান ফিরে পেয়েছে, মানে তার মৃত্যু হয়নি। আর এমন একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।